একদিনে মাত্র 12 ঘন্টার ব্যবধানে ভারতের রাজধানী দিল্লিতে ঠিক কি এমন ঘটে গেল যার কারণে নড়ে উঠল নরেন্দ্র মোদী সরকারের ক্ষমতা। হাজার হাজার ক্ষুদ্র তরুণের গর্জন আর স্লোগানে সরাসরি ভারতীয় পার্লামেন্টের দেয়াল কাঁপিয়ে দেয়। তখন ক্ষমতা মসনদে থাকা প্রভাবশালী নেতারা ঠিক কতটা আতঙ্কিত হন। রাজপথে পুলিশের একের পর এক টিয়ারশেল গ্যাস, নির্মম লাঠিচার্জ কিংবা সোনাম ওয়াংচুকের আন্দোলনকারীদের মঞ্চ ভেঙে গুড়িয়ে দেওয়া, এইসব ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাটক, নাকি এর পিছনে লুকিয়ে আছে মোদী সরকারের চরম কোনো রাজনৈতিক মাস্টার প্ল্যান? কেন সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলন মোদী সরকারের রাতের ঘুম হারাম কেন করে দিল? আর কি ঘটেছিল এই 12 ঘন্টায়? উত্তরগুলো আপনাকে চমকে দেবে। আসল সত্যটা জানতে ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের অরবিট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ঘটনাটি কেবল সাধারণ কোনো পথসভা বা বিক্ষোভ ছিল না। ভারতের হৃৎপিণ্ড নয়াদিল্লির রাজপথ যখন হাজার হাজার শিক্ষার্থীদের দখলে চলে যায়, তখন পরিস্থিতি ভারতের সাম্প্রদায়িক ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের রূপ নেয়। এই পুরো আন্দোলনের মূলে ছিল লাদাখের প্রখ্যাত সমাজসেবী এবং সায়েন্টিস্ট সোনাম ওয়াংচুক এবং প্রশ্ন ফাঁস ও বেকারত্বের দিশেহারা হাজার হাজার ভারতীয় শিক্ষার্থী। দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। তাদের দাবি ছিল সোজা একটাই: কোটি কোটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংসকারী প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ এবং অন্বেষণকারী জীবনের নিরাপত্তা। কিন্তু মোদী সরকার কি এই দাবি সহজেই মেনে নেওয়ার পাত্র ছিলেন? না, রাতারাতি রাজপথের চিত্র বদলে ফেলা হোক। কিন্তু প্রশ্ন হচ্ছে, পরিস্থিতি হঠাৎ এত বিস্ফোরণমুখী হয়ে উঠল কেন? মোদী সরকারের ভিতরে কি এমন খেলা চলছিল? যদি আপনি এই 12 ঘন্টার ঘটনাপঞ্জি বা ক্রোনোলজিটা দেখেন তবে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। সকাল 5টা যখন পুরো দিল্লি ঘুমিয়ে ছিল, তখন যন্তর মন্তরে শান্ত এলাকা হুট করে এসে দাঁড়ায় এক বিশাল পাথর বোঝা ট্রাক। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। শান্তিপূর্ণ আন্দোলনের জায়গায় এক ট্রাক বোঝাই পাথর কে আনলো? এটা কি আন্দোলনকারীদের উপর দায় চাপানো কোনো আগাম চক্রান্ত ছিল? এর পরপরই পুরো এলাকা ঘিরে ফেললো র্যাপিড অ্যাকশন ফোর্স। কিন্তু অবাক করার বিষয় হলো, কর্তব্যরত বহু পুলিশের গায়ে ছিল না কোনো নেম প্লেট বা ব্যাজ। কেন পরিচয় লুকাতে চাইলো তারা? এটা কিন্তু একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন। সকাল 8টা বাজতেই পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। টানা 23 দিন অনশনে থাকা 3 শিক্ষার্থী অনশন ভাঙানো হয় বিরোধী নেতাদের উপস্থিতিতে। কিন্তু ততক্ষণে খবর ছড়িয়ে পড়ে পুরো ভারতে। দিল্লির অভিমুখে নামতে শুরু করে লাখ লাখ মানুষের স্রোত। সকাল 9টা থেকে 10টায় দিল্লি পুলিশ নামায় তাদের চক্রান্তের দ্বিতীয় হাতিয়ার। বিশাল বিশাল 10 ফিটের লোহার ব্যারিকেড দিয়ে পুরো দিল্লি অবরুদ্ধ করে দেওয়া হয়, যাতে আন্দোলনকারীরা কোনোভাবে পার্লামেন্ট বা মোদী সরকারের প্রশাসনিক কেন্দ্রের দিকে এগোতে না পারে। বন্ধ করে দেওয়া হয় রাজীব চক্র, পাটিল চক্রের মতো ব্যস্ততম মেট্রো স্টেশনগুলো। কিন্তু তরুণদের রক্ত তো আর লোহার ব্যারিকেড দিয়ে আটকানো যায় না বন্ধুরা। ব্যারিকেড ভেঙে যখন হাজার হাজার শিক্ষার্থীর সামনে এগোতে শুরু করে, তখনই নেমে আসলো আসল বিপর্যয়। দুপুরের পর শুরু হয় দ্বিমুখী খেল। এদিকে মোদী সরকারের পক্ষ থেকে খবর পাঠানো হয়, আসেন আলোচনার টেবিলে বসি। আমাদের আপার মতো আন্দোলনকারীদের প্রতিনিধিত্ব দল আলোচনার দিকে রওনা হয়, তার আলোচনা করতে প্রস্তুত হয়। কিন্তু ঠিক তখনই রাজপথে শুরু হয় নির্মম তাণ্ডব। প্রেস ক্লাবের সামনে পৌঁছাতে শুরু হয় ওয়াটার ক্যানন আর একের পর এক টিয়ারশেল গ্যাসের শেল নিক্ষেপ। ভারতের মূল মিডিয়াগুলোতে ছড়িয়ে দেওয়া হয় কি জানেন? আন্দোলনকারীরা সহিংস হয়ে উঠেছে। কিন্তু সত্যি কি তাই, নাকি মোদী সরকারের পুলিশ নিজেই উস্কানি দিয়ে পরিবেশ নষ্ট করেছিল, যাতে আন্দোলনকারীদেরকেই সহিংস তকমা দিয়ে ঘুরিয়ে দেওয়া যায়? বিকেলে শুরু হয় চূড়ান্ত ধাওয়া আর বেপরোয়া লাঠিচার্জ। যন্তর মন্ত্রে অন্বেষণ শিক্ষার্থীরা মূল মঞ্চ থেকে 1 ঘন্টার মধ্যে বুটের নিচে পিষে চুরমার করে দেওয়া হয়। কিন্তু মোদী সরকার কেন এই আন্দোলনকে এত ভয় পাচ্ছে বা পেল? ইতিহাস সাক্ষী বন্ধুরা, ভারতে কৃষক আন্দোলন সামলাতে মোদী সরকারকে কিন্তু কম ঘাম ঝরাতে হয়নি। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এই আন্দোলনের পেছনে কোনো বিরোধী দলীয় রাজনৈতিক দল ছিল না। এটি ছিল ক্ষুব্ধ ভারতীয় যুব সমাজ, এক অনিয়ন্ত্রিত গণজাগরণ। আর মোদী সরকার খুব ভালো করেই জানেন রাজনীতিবিদদের থামানো সহজ, কিন্তু ক্ষুদ্র তরুণদের থামানো অসম্ভব। পার্লামেন্ট চলাকালে দেশের ঠিক কেন্দ্রে
মোদী সরকারের নাকের ডগায় এমন আন্দোলনের বার্তা দেয় ভারতের মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আর তাই এদিকে আলোচনার নাটক করে অন্যদিকে রাজপথে লাঠিচার্জ। আর এই জন্যই একদিকে আলোচনার নাটক শুরু করে আর অন্যদিকে রাজপথে লাঠিচার্জ করা শুরু করে। এটা মূলত মোদী প্রশাসনিক যন্ত্রের আন্দোলন দমানোর এক সুচারু এবং হিংস্র কৌশল। আসলে এই রক্তক্ষয়ী সংঘাতে আসল চেষ্টা কোথায়? লাঠি মেরে বা মঞ্চ ভেঙে দিয়ে হয়তো রাজপথ খালি করা যায়, কিন্তু মোদী সরকারের প্রতি তরুণ প্রজন্মে মনে জমে থাকা ক্ষোভ কি মুছে ফেলা সম্ভব কখনো? এই ঘটনার পর ভারতের ছাত্র রাজনীতি যে অগ্নিগিরির জন্ম হয়েছে, তা আগামী নির্বাচনে মোদী সরকার জন্য বড় কোনো বিপর্যয় ডেকে আনবে না তো? আজ যে যুব সমাজ রাজপথে লাঠি আঘাত খেলেও তারা কি কাল ব্যালট বক্সে উত্তর দেবে? মোদী সরকার হয়তো সাময়িকভাবে রাজপথ খালি করেছে, কিন্তু আন্তর্জাতিক মহলে ভারতের বাক স্বাধীনতা আর গণতন্ত্রের যে চরম পরাজয় ঘটল, তার জবাব মোদী সরকার আসলে কিভাবে দেবে? রাজপথে এই লড়াইয়ে কি এখানেই শেষ, নাকি ভারতের রাজনীতি এক নতুন কোনো ঝড়ের পূর্বাভাস দিচ্ছে? সংসদ ভবনে এত কাছে হাজার হাজার তরুণের তীব্র ক্ষোভ দেখে নড়ে উঠেছে মোদী সরকারের ক্ষমতা। তাই পুলিশ পাঠিয়ে লাঠিচার্জ আর কাঁদানো গ্যাস ছুড়ে সামরিকভাবে রাজপথ খালি করা হয়েছে ঠিকই, কিন্তু তরুণ সমাজের মনে যে ক্ষোভ আগুন জ্বলছে তা নিভানো মোদী প্রশাসন জন্য এতটাও সহজ হবে না। ভারতে কোটি কোটি শিক্ষার্থী ভবিষ্যৎ আজ প্রশ্নপত্র ফাঁস আর চরম বেকারত্ব অন্ধকারে নিমজ্জিত। সোনাম ওয়াংচুক যখন এই বঞ্চনার বিরুদ্ধে শান্তিপূর্ণ অনশনে বসলেন, তখন রাজপথে নেমে এসেছিল হাজার হাজার দিশেহারা ছাত্র, কিন্তু সরকার তাদের দাবি না শুনে জলকামান দিয়ে তাদের মঞ্চ ভেঙে দেয় এবং নিজেদের ভয়কে স্পষ্ট করলো। ইতিহাস সাক্ষী, কোনো দেশের তরুণ সমাজ যখন নিজেদের অধিকার আদায় রাজপথে নেমে, তখন তাদের লাঠি দিয়ে বেশি দিন চেপে রাখা যায় না। আন্তর্জাতিক মহলে আজ ভারতের বাক স্বাধীনতা ও গণতন্ত্র দিয়ে বড় প্রশ্ন উঠেছে। আগামী নির্বাচনে এই ক্ষুদ্র তরুণ সমাজ যদি ব্যালট বক্সে এর জবাব দিয়ে দেয়, তবে মোদী সরকার চরম মূল্য দিতে হতে পারে। রাজপথে এই লড়াই হয়তো যন্ত্রমন্ত্রে আটকে দেওয়া হয়েছে, কিন্তু সাধারণ মানুষের মনে জমে থাকা প্রশ্নগুলো আজ দেশে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে। আপনারা কি মনে করেন, এমন বল প্রয়োগ করে কি আন্দোলন থামানো যাবে, নাকি মোদী সরকার উচিত ছিল তরুণদের দাবি মেনে নেওয়া? কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। এবং ছাত্রদের এক পর্যায়ের দাবি কি হয়ে উঠতে পারে মোদী সরকারের পদত্যাগ? সবশেষে ভারতের ছাত্রদের পক্ষে আমরা বাংলাদেশি ছাত্ররা অবশ্যই থাকব। তারা যেমন 2024 সালে ছাত্র আন্দোলন বাংলাদেশে তারা পক্ষ নিয়েছিল ভারতের দিল্লি এবং কলকাতা থেকে, ঠিক তেমনই আমরা বাংলাদেশ থেকে, আমাদের ঢাকা থেকে আমরা পক্ষ নিয়ে দাঁড়িয়ে যাব। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং বন্ধুদের মাঝে সত্য প্রকাশ করার জন্য ভিডিওটিকে শেয়ার করে অবশ্যই দিবেন। এবং আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।